हेलो फ्रेंड्स एंड वेलकम टू सिविल सर्विसेज फॉर बेंगलिस। এটি ইন্ডিয়ান পলিটির পার্ট 3। যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা প্লিজ আগে প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নিও। এটি একটি অল ইন ওয়ান চ্যানেল সিভিল সার্ভিসেস ফর বেঙ্গলিস। এখানে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স, পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড जो নোটিফিকেশন গভর্নমেন্ট জবে যত সব নোটিফিকেশন আছে সব কিছুই পাবলিশ করা হয়। তো চ্যানেলটি দেখতে থাকো এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করো আর বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দিও স্টারটি। তো আজকে আমি শুরু করব ভারতের ওভারসিজ নাগরিক, ঠিক আছে, ওসিআই, যেটা সবাই খবরও থাকে ওসিআই কার্ড, ঠিক আছে, সেই ওসিআইটা কী? ভারতের ওভারসিজ নাগরিকত্বের ভাবনাটি 2006 সালের 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবসের সম্মেলনে হায়দ্রাবাদে আরম্ভ করা হয়। ভাবনাটি আরম্ভ করা হয়, যেটা ভাবা হয় যে ওসিআই কার্ড হবে 2006 সালের 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবসের সম্মেলনে হায়দ্রাবাদে, ঠিক আছে। এটি কি? যে কোনো ব্যক্তি যিনি বা যার পিতামাতার কেউ একজন বা পিতামাতা বা পিতামহীর কেউ একজন, পিতামাতার কেউ একজন বা পিতামহীর কেউ একজন বা প্রপিতামহর কেউ একজন যদি পূর্বে বা বর্তমানে পাকিস্তান বা বাংলাদেশের নাগরিক ছিলেন বা রয়েছেন, যদি পূর্বে মানে আগে বা বর্তমানে পাকিস্তান বা বাংলাদেশের নাগরিক ছিলেন বা রয়েছেন, তবে তিনি ভারতের ওভারসিজ নাগরিকত্বের জন্য পঞ্জীকরণ করাতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, এখানে পারবেন না বলছে, যদি সে পূর্বে বর্তমানে পাকিস্তান বা বাংলাদেশ, আগে বা এখন, সে যদি পাকিস্তান আর বাংলাদেশের নাগরিক থাকে তাহলে সে ওভারসিজ কার্ডে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। ওসিআই কার্ড প্রাপকরা ভারতে ভ্রমণকারী বহুবিধ প্রবেশ। অ্যাকচুয়ালি ওসিআই কার্ডটা বাইরে যারা থাকে বিদেশে, অন্য সব দেশে, ওরা ওখানকার নাগরিক কিন্তু ইন্ডিয়াতে ওদের প্রপিতামহ বা পিতামহ ওরা সবাই ইন্ডিয়াতে বাস করতো এক সময়, তো ওরা কার্ডটা নিতে পারে, ওসিআই ওভারসিজ সিটিজেন, ঠিক আছে। তা ওদের কী কী সুবিধা পাবে? ওরা ওসিআই কার্ড প্রাপকরা ভারতে ভ্রমণকালে বহুবিধ প্রবেশ, মানে যে বারবার ওদের ভিসা নিয়ে আসতে হবে ওটা না, তারা মাল্টিপল এন্ট্রি এটার অনুমতি পাবে। বহুবিধ উদ্দেশ্য, যে ভিসার সম্বন্ধে বলতে হয় কী কাজের জন্য যাচ্ছ সেটা ওদের বলতে হবে না, ওরা অনেক রকম কাজের জন্য আসতে পারবে এবং সম্পূর্ণ সারা জীবনের ভিসার, লাইফ লং ভিসার সুবিধা ভোগ করে এবং সারা জীবনের ভিসাও ভোগ করতে পারে। ওসিআই কার্ড প্রাপকেরা কোনো রাজনৈতিক অধিকার যেমন ভোটদানের অধিকার ভোগ করে না, তারা ভোট দিতে পারবে না। এছাড়াও তাদের সরকারি পদে আসীন হওয়ার অধিকার, কৃষি বা বাগিচা সম্পত্তি ক্রয় করার অধিকার থাকে না, ঠিক আছে। তারা সরকারি চাকরিতে এসে করতে পারবে না, আবার কোনো কৃষিজ জমি বা বাগিচা সম্পত্তি এগুলো ক্রয় করার অধিকারও তাদের থাকে না। সরি, আমি ফ্লাইট মোডটা অন করতে ভুলে গেছিলাম। তো কোথায় ছিল? কৃষি বা বাগিচা সম্পত্তি ক্রয় করার অধিকার থাকে না। ওসিআই ব্যক্তিরা এনআরআই ব্যক্তিদের মতোই সমান আর্থিক, অর্থনৈতিক ও শিক্ষাগত সুযোগ সুবিধা পেয়ে থাকে, ঠিক আছে। তারা যারা এনআরআই হয় তাদের মতনই অর্থনৈতিক, শিক্ষাগত, এখানে এসে অর্থ উপার্জন করতে পারবে, শিক্ষা মানে গ্রহণ করতে পারবে, এসব সুযোগ সুবিধা পেয়ে থাকে, ঠিক আছে। এটুকুই আছে ওসিআই কার্ড সম্বন্ধে। পরবর্তী আছে মৌলিক অধিকার সমূহ। আমাদের মোট 6টি মৌলিক অধিকার আছে, ঠিক আছে, 6টি পার্ট হবে, তো সেগুলো এখানে আলোচনা করা হচ্ছে। একটি দেশের সকল জনগণকে, আগে 7টা ছিল, একবার বলে দিই, আগে একটা 7টা ছিল, রাইট টু প্রপার্টি, যেটা ওই রাইট ওটা উঠাই দেওয়া হয়েছে, ঠিক আছে। একটি দেশের সকল জনগণকে কোনো ভেদাভেদ ছাড়াই যে বেসিক বা মৌলিক মানবাধিকারগুলি প্রদান করা হয় তাকে মৌলিক অধিকার বলা হয়। মৌলিক অধিকার কাকে বলা হয়? একটি দেশের সকল জনগণকে কোনো ভেদাভেদ ছাড়া, হিন্দু মুসলিম বড় ছোট কাস্ট কি আছে ওগুলো না দেখে মানব অধিকারগুলি প্রদান করা হয়, তাকেই মৌলিক অধিকার বলা হয়। ভারতীয় সংবিধানের 3য় অধ্যায় পার্ট 3 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে মৌলিক অধিকার বিষয়টি নিহিত আছে। মৌলিক অধিকার ভারতের সংবিধানের কত নম্বর পার্টে আছে? পার্ট 3-তে
12 থেকে 35 নম্বর আর্টিকেলসে। ঠিক আছে। তৃতীয় অধ্যায়টি ভারতীয় সংবিধানের প্রধান সনদ ম্যাগনা কার্টা বলা হয়। তৃতীয় অধ্যায়টিকে ভারতীয় সংবিধানের প্রধান সনদ ম্যাগনা কার্টা বলা হয়। ম্যাগনা কার্টা কোন অধ্যায়কে বলা হয়? তৃতীয় অধ্যায়কেই ম্যাগনা কার্টা বলা হয়। ঠিক আছে, পরীক্ষা আসতে পারে। তো বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে ভারতীয় সংবিধানের এই অংশটি অনুমিত হয়েছে। তো যে মৌলিক অধিকার এসেছে সেটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, ইউএসএ থেকে মৌলিক অধিকার নেওয়া হয়েছে। মৌলিক অধিকারগুলিকে আদালত কর্তৃক বলবৎ, অর্থাৎ যদি কোনো ব্যক্তি মনে করেন যে তার মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে, তবে তিনি সুপ্রিম কোর্টের ধারা 32 বা হাইকোর্টের 226 ধারা দ্বারস্থ হতে পারেন। ঠিক আছে, মৌলিক অধিকার যদি কারো ইস্যু করা হয়, খর্ব করা হয়, তো সে ডাইরেক্ট হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেতে পারে। সুপ্রিম কোর্টে ধারা 32 হিসাবে যেতে পারে, আর হাইকোর্টে ধারা 226 হিসাবে যেতে পারে। মৌলিক অধিকারগুলি স্থায়ী বা নিরঙ্কুশ নয়। সাংবিধানিক সংশোধনের মাধ্যমে পার্লামেন্ট এই অধিকারগুলির উপর বিধিনিষেধ আরোপ করা বা তাদের কিছু পরিমাণে খর্ব করা, তাদের অপসারণ করতে পারে। যদিও এই ধরনের সংশোধন সংবিধান মৌলিক কাঠামোকে বেসিক স্ট্রাকচার আঘাত করতে পারে না। মানে বলেছে যে মৌলিক অধিকারগুলিকে অ্যামেন্ড করা যাবে, ঠিক আছে, রিপিল করা যাবে, কিন্তু বেসিক স্ট্রাকচার যা আছে সেটাকে চেঞ্জ করা যাবে না। আর এই বেসিক স্ট্রাকচার কনস্টিটিউশনে ডিফাইন করা নেই যে বেসিক স্ট্রাকচার কি। ঠিক আছে, তো কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা কেস ছিল, ঠিক আছে, ওখানে বলা হয়েছিল বেসিক স্ট্রাকচারের সম্বন্ধে। পরবর্তীতে একটা ইস্যু হয়েছিল কেসে, এটা বলা হয়েছে যে বেসিক স্ট্রাকচার যে আছে সেটি কেস টু কেস ডিফাইন করা হবে। ঠিক আছে, কেস টু কেসের উপর ভিত্তি করে বলা হবে এটা বেসিক স্ট্রাকচার কি না। সেই বেসিক স্ট্রাকচারকেই একমাত্র সংশোধন করা যাবে না, চেঞ্জ করা যাবে না। বাকি সব কিছুকে চেঞ্জও করা যাবে, কার্সিয়ালও করা যাবে। ঠিক আছে, জাতীয় জরুরি অবস্থা চলাকালীন এই মৌলিক অধিকারগুলিকে স্থগিত করা রাখা যায় 20 ও 21 নম্বর ধারা ব্যতীত সকলকে। মানে যখন ন্যাশনাল ইমার্জেন্সি থাকে, ন্যাশনাল ইমার্জেন্সি কী কী কারণে হয়? এক্সটার্নাল, যখন বাইরের থেকে আক্রমণ হয়, আন্তরিক অশান্তির জন্য, অনেক কিছু কারণের জন্য যখন ইসে হয়, ইমার্জেন্সি আছে। ঠিক আছে, তো এই ইমার্জেন্সির সময়ে মৌলিক অধিকারগুলোকে সাসপেন্ডও করে রাখা যায়। শুধুমাত্র 20 ও 21 নম্বর যেটা ধারা আছে, আর্টিকেল আছে, সেটা বাদে সবগুলোকেই। 19 নম্বর ধারাকে কেবলমাত্র বৈদেশিক আক্রমণের ক্ষেত্রে স্থগিত করা যায়, অভ্যন্তরীণ কারণে করা যায় না। এগুলো খুব ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, এগুলোকে মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট জিনিস এগুলো। কি বলছিলাম আমি? জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকারগুলোকে স্থগিত করে রাখা যায় 20 ও 21 নম্বর ধারাটা। ঠিক আছে, 20 যেটা আছে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন অফ অফেন্সেস। ঠিক আছে, যে কোনো কনভিকশন, যেমন তোমাকে অ্যারেস্ট করা হবে, সেই সময় নিজের কথাটা বলতে হবে যে কিসের জন্য এসে হয়েছে, কিসের জন্য অ্যারেস্ট করছে। এইগুলো হলো 20 নম্বর ধারা আছে। আর একটা আছে 21 নম্বর ধারা, যেটা প্রোটেকশন অফ লাইফ ও পার্সোনাল লিবার্টি, সেটাকেও ইস্যু করা যাবে না, কার্সিয়াল বা সাসপেন্ড করা যাবে না। ঠিক আছে, আর 19 নম্বর ধারাকে কেবলমাত্র 19 নম্বর ধারা যেটা আছে প্রোটেকশন অফ সার্টেন রাইটস রিগার্ডিং ফ্রিডম অফ স্পিচ। ঠিক আছে, ফ্রিডম অফ স্পিচের যে ধারাটা আছে সেটা শুধুমাত্র কখন করা যাবে স্থগিত? এক্সটার্নাল এগ্রেশনের সময়, যখন ইমার্জেন্সিটা হয়, মানে যুদ্ধ লাগার সময়। ঠিক আছে, সেই সময় 19 নম্বর ধারাকে কার্সিয়াল করা যাবে। ইন্টারনাল ইমার্জেন্সির সময় 19 নম্বর ধারাকে কার্সিয়াল করা যাবে না। ঠিক আছে, ইন্টারনাল ইমার্জেন্সির সময় 19 নম্বর ধারাকে কার্সিয়াল করা যাবে না। প্রাথমিকভাবে সংবিধানে মোট 7 রকমের মৌলিক অধিকারের কথা বলা হয়েছিল। 7 রকম বলা হয়েছিল প্রাথমিকভাবে যখন সংবিধানটি তৈরি হয়েছিল। ঠিক আছে, তো আমি সবগুলো আগে বলে দিচ্ছি। সাম্যের অধিকার 14 নম্বর থেকে 18 নম্বর ধারা। সাম্যের অধিকার 14 নম্বর থেকে 18 নম্বর ধারা। এতটাও বাংলা বললে তোমরা বুঝবে না সাম্যের অধিকারটা কি। সেটা হলো রাইট টু ইকুয়ালিটি, যেটা 14 নম্বর থেকে 18 নম্বর ধারা আছে। তারপর যে স্বাধীনতার অধিকার 19 নম্বর থেকে 22 নম্বর ধারা। মানে
রাইট টু ফ্রিডম, ঠিক আছে, যেটা 19 নম্বর থেকে 22 নম্বর ধারায় আছে। তারপর আছে শোষণের বিরুদ্ধে অধিকার, মানে রাইট এগেনস্ট এক্সপ্লয়েশনস, ঠিক আছে, যেটা 23 নম্বর থেকে 24 নম্বর ধারায় আছে। তারপর আছে ধর্মচারণের অধিকার, 25 নম্বর থেকে 28 নম্বর ধারা, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, ঠিক আছে। তারপর আছে সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার, 29 নম্বর ও 30 নম্বর ধারা, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। নেক্সট আছে সম্পত্তির অধিকার, 31 নম্বর ধারা। সম্পত্তি অধিকার যেটা, সেটা কিন্তু রিপিল করা হয়ে গিয়েছিল, তো এটা এখন নেই, তো 6টি মৌলিক অধিকার থাকবে, ঠিক আছে, সম্পত্তির অধিকার নেই এটা। সংবিধান, একটি আছে সংবিধান প্রতিবেদনের অধিকার, মানে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, ঠিক আছে। তো এগুলো যে 6টি মৌলিক অধিকার আছে বর্তমানে আছে, শুধুমাত্র এই সম্পত্তি অধিকারটি বাদে বাকি সবগুলোই বর্তমানে আছে, তো সেগুলো একটু ডিসকাস করবো আমরা। তার আগে বলি আইনি অধিকার বনাম মৌলিক অধিকার। মৌলিক অধিকার আর আইনি অধিকার, মৌলিক অধিকারগুলি সংবিধান দ্বারা সুরক্ষিত, সাধারণ আইনের সংশোধনের মাধ্যমে এই অধিকারগুলিকে খর্ব করা যায় না। আইনি অধিকারগুলি দেশের সাধারণ আইন কর্তৃক সুরক্ষিত, তাই এই আইন পরিবর্তনের মাধ্যমে এই আইনি অধিকারগুলিকে খর্ব করা যেতে পারে, ঠিক আছে। যেটা রাইট টু প্রপার্টি আছে সেটি আইনি অধিকার হয়ে গেছে, ঠিক আছে, মৌলিক অধিকার নেই। তো 44তম সংবিধান সংশোধনী আইন 1978-এর মাধ্যমে সম্পত্তির অধিকারটিকে মৌলিক অধিকার তালিকা থেকে সরিয়ে 300A ধারায় মাধ্যমে একটি সাধারণ আইনি অধিকার, লিগ্যাল রাইট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট, যে অনেক সময় আসে রাইট টু প্রপার্টি ইজ এ ফান্ডামেন্টাল রাইটস, লিগ্যাল রাইট আর নান অফ দিস, ঠিক আছে। তো রাইট টু প্রপার্টি কী হবে, লিগ্যাল রাইট, ঠিক আছে, যেটি 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যেটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, রাইট টু প্রপার্টি অ্যাক্টকে রিপিল করে ওটাকে লিগ্যাল রাইট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং দ্বাদশ অধ্যায়ে পার্ট 12-এ অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি কত নম্বর অধ্যায় আছে এখন, দ্বাদশ অধ্যায়। তো বলছে এখন দেখো এখানে কিছু অধিকার আছে যেটা শুধুমাত্র ভারতীয় নাগরিকের জন্য প্রদত্ত, মানে শুধু ইন্ডিয়ান সিটিজেন যারা আছে তাদের জন্য যে মৌলিক অধিকারগুলি আছে সেগুলো হলো আর্টিকেল 15 যেটা আছে সেটা ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান নির্বিশেষে সকল প্রকার ভেদাভেদ বিলুপ্তি। আর্টিকেল 15 যেটা আছে prohibition of discrimination on grounds of religion, race, caste, sex or place of birth, এটি ইন্ডিয়ান নাগরিকদের জন্য। এরপরে 16 নম্বর ধারা যেটা সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে সুযোগের সমতা, ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট, ঠিক আছে, এটাও ইন্ডিয়ানদের জন্যই প্রদত্ত। তারপর আছে 19 নম্বর ধারা। 19 নম্বর ধারায় 6টি অধিকার সংরক্ষণ, কি কি, যত বাক স্বাধীনতা, মানে ফ্রিডম অফ স্পিচে যেটা আছে 19 নম্বরে, সার্টেন রাইট রিগার্ডিং ফ্রিডম অফ স্পিচ, সেটাই ইন্ডিয়াদের জন্যই এসে 6টি সংরক্ষণ যথা বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতা, সমবেত হওয়ার স্বাধীনতা, সংঘ গঠনের স্বাধীনতা, অবাধ যাতায়াতের স্বাধীনতা, বসবাসের স্বাধীনতা, পেশা গ্রহণের স্বাধীনতা, যেটা রাইট টু স্পিচ, ফ্রিডম অফ স্পিচে আছে 19 নম্বর ধারা, সার্টেন রাইটস রিগার্ডিং ফ্রিডম অফ স্পিচ, এটাও ইন্ডিয়ানদের জন্যই এসে করা যাবে, ঠিক আছে। এরপরে আছে 29 নম্বর ধারা সংখ্যালঘুদের ভাষা, হরফ, লিপি ও সাংস্কৃতিক সংরক্ষণ, যেটাই আছে প্রোটেকশন অফ ইন্টারেস্টস অফ মাইনরিটিস, ঠিক আছে, ওদের এটাও ইন্ডিয়ানদের জন্য। তারপরে আছে 30 নম্বর যেটা আছে 30 নম্বর আর্টিকেল 30 সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার, রাইট টু মাইনরিটিস টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশন, ঠিক আছে, লাইক মাদ্রাসা, ফির খ্রিস্টান মিশনারি এসে, ঠিক আছে। তো এটি বলেছে রাইট টু মাইনরিটিস টু এস্টাবলিশ অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশন, যেটা 30, এটাও ইন্ডিয়ানদের জন্য। পরবর্তী কী আছে দেখি, বা এখানে আর্টিকেল 12 সম্বন্ধে আলোচনা করা হয়েছে। সবার প্রথমে যেটা আমরা জানি মৌলিক অধিকার 12 থেকে 35-এর মধ্যে আছে, তো আর্টিকেল 12 বলা হয়েছে প্রথমে। তো আর্টিকেল 12টি কি,
12 নম্বর ধারা আর্টিকেল 12 স্টেট, ডেফিনেশন অফ স্টেট। ঠিক আছে, আর্টিকেল 12 যেটা আছে এখানে স্টেট কথাটির অর্থ বা ব্যাখ্যা প্রদান করা যে স্টেট অর্থে মানে এই স্টেট মানে কি রাজ্য না, স্টেট মানে কি দেখো এটাই বলছে ভারত সরকার বা ভারতীয় সংসদ, স্টেট মানে ভারত সরকার বা ভারতীয় সংসদ, রাজ্য সরকারের আইন প্রণয়নকারী ও শাসনকারী অংশ, পুরসভা পঞ্চায়েত বা জেলা বোর্ডের মতো স্থানীয় কর্তৃপক্ষ ও অন্যান্য সংবিধিবদ্ধ বা স্ট্যাটিউটরি যেগুলো বডি থাকে, অসংবিধিবদ্ধ নন স্ট্যাটিউটরি কর্তৃপক্ষ, এক্সাম্পল স্ট্যাটিউটরি যেমন সেবি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনস, নন স্ট্যাটিউটরি যেমন ওএনজিসি, সেল, ইটিসি। তো এগুলো সবগুলো মিলিয়ে হয় স্টেট। ঠিক আছে, ডেফিনেশন অফ স্টেট এটা 12 নম্বর আর্টিকেলতে আছে। 13 নম্বর আর্টিকেলটা কি আছে দেখো, 13 নম্বর আর্টিকেল হলো লস ইনকনজিস্টেন্ট উইথ অর ইন ডেরোগেশন অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস। 13 নম্বর ধারায় আর্টিকেল 13-এ মৌলিক অধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বা তার বিরোধীভাবে নির্মিত কোনো আইনের অস্তিত্ব থাকবে না। মৌলিক অধিকারের সঙ্গে সামঞ্জস্য নয়, তার বিরোধীভাবে নির্মিত কোনো আইনের অস্তিত্ব থাকবে না, এই অংশেই বিচার বিভাগীয় নিরীক্ষণে জুডিশিয়াল রিভিউ তত্ত্বটি নিহিত রয়েছে, যেটি কেশবানন্দ ভারতী কেসে 1973 সালে সুপ্রিম কোর্ট রায় দেয় যে যদি কোনো সংশোধন মৌলিক অধিকার লঙ্ঘন করে বা বিরোধিতা করে তবে সেই সংশোধনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যাবে, সেই সংশোধনটি অবৈধ ঘোষণা করা যেতে পারে, এটি মৌলিক কাঠামোর অন্তর্গত। ঠিক আছে, মানে বলতে চাইছে যদি কোনো এরকম কনস্টিটিউশনের অ্যামেন্ড করা হয় বা কোনো এরকম আইন আনা হয়, ঠিক আছে, যেটা মৌলিক অধিকারের বিরুদ্ধে, ঠিক আছে, মানুষের মৌলিক অধিকারের খর্ব করা হচ্ছে বা মৌলিক অধিকারের বিরুদ্ধে, তখন সেটা সেই বিষয়ে কেশবানন্দ ভারতী কেসে সুপ্রিম কোর্টে এই কথা বলা হয়েছিল যে মৌলিক অধিকার যেসব আইন লঙ্ঘন করে সেই সংশোধনের বৈধতা প্রশ্ন তোলা যাবে। ঠিক আছে, তারপরে কোর্ট ডিসাইড করবে whether the law will be কি বলতেছিল কেশবানন্দ ভারতী কেসে 1973 সালে সুপ্রিম কোর্টে বলেছিল যে মৌলিক অধিকার লঙ্ঘন করে বা বিরোধী করে সেই সংশোধনের বৈধতা প্রশ্ন নিয়ে তোলা যাবে, সেই সংশোধনটি অবৈধ ঘোষণা করা যেতে পারে, মানে কোর্টই ডিসাইড করবে যদি এরকম প্রশ্ন তোলা যাবে, সবাই প্রশ্ন তুলতে পারে যে এটা মৌলিক অধিকারের বিরুদ্ধে, ঠিক আছে, তখন কোর্ট ডিসাইড করবে, সুপ্রিম কোর্ট ডিসাইড করবে যে whether that law will be implemented or not, ঠিক আছে, ওটা বৈধ বা অবৈধ কি না সেটা সুপ্রিম কোর্ট ডিসাইড করবে। ঠিক আছে, পরবর্তী আছে সাম্যের অধিকার বা রাইট টু ইকুয়ালিটি, 14 থেকে 18 নম্বর ধারায় যেটা আছে। 14 নম্বর ধারায় কি আছে, আর্টিকেল 14 হলো ইকুয়ালিটি বিফোর ল। তাহলে আইনের চোখে সমতার অধিকার, মানে আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়ার অধিকার, সকলের জন্য সমান আইন, যে এ উঁচু জাতি ওকে আমি 5 বছরের শাস্তি দিলাম, এ নিচু জাতি ওকে আমি 10 বছরের শাস্তি দিলাম, এটা হবে না, দুজনকেই সমান। ঠিক আছে, আইনের চোখে সবাই সমান, আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়ার অধিকার, ইকুয়াল প্রোটেকশন অফ ল। ভারতীয় ভূখণ্ডের মধ্যে এছাড়াও বলেছে ভারতীয় ভূখণ্ডের মধ্যে কোনো ব্যক্তিকে রাষ্ট্র আইনের চোখে সাম্যের অধিকার বা আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়ার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না বা বঞ্চিত করবে না আইন। এক্ষেত্রে ব্যক্তি বলতে কোনো বিধিবদ্ধ কর্পোরেশন বা কোম্পানি ইত্যাদিও বোঝানো হয়। ঠিক আছে, এই ইকুয়ালিটি বলে এখানে যে ব্যক্তি বলা হচ্ছে তার দ্বারা শুধুমাত্র এটাই নেই যে খালি মানুষই থাকবে, এটা কোনো কোম্পানির ক্ষেত্রেও হবে, যে বড় কোম্পানি ওর সাথে একটা, ছোটো কোম্পানি ওর সাথে একটা, ওর ব্যাপার হবে না, সমাজের সাথেই সমান হবে। ঠিক আছে, 14 নম্বর ধারায় ব্যতিক্রম, মানে কিছু এক্সেপশন থাকে সব কিছু ধারায়। ঠিক আছে, সব কিছু ধারায় একটা করে এক্সেপশন থাকে, যেন কনস্টিটিউশন তো ভালো করে পড়তে হয়, সবাই যে কেউ যদি কনস্টিটিউশনের সম্বন্ধে জ্ঞান দেওয়া শুরু করে সেটা তো ঠিক না, তো সব কিছুকে ভালো করে জানতে হবে। 14 নম্বর ধারা, ঠিক আছে আমি বুঝলাম রাইট টু ইকুয়ালিটি, কিন্তু রাইট টু ইকুয়ালিটির মধ্যেও কিছু এক্সেপশন আছে। ঠিক আছে, 14 নম্বর ধারায় যে এক্সেপশনগুলো আছে সেগুলো হলো যে 14 নম্বর ধারাটি নিরঙ্কুশ নয়, তার কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন রাষ্ট্রপতি এবং রাজ্যপালগণ কিছু বিশেষ অনাক্রমতা ইমিউনিটি ভোগ করেন ধারা 361-তে।
ঠিক আছে। তো এখন যদি তুমি বলো রাইট টু ইকুয়ালিটি আছে, রাষ্ট্রপতিকে আমি ফাঁসিতে ঝুলাইতেছি না বর্তমানে, বা রাষ্ট্রপতিকে এত কিছু দেওয়া হয়েছে, আমাকে কেন দেওয়া হবে না, সেটা হবে না। ঠিক আছে। তো রাইট টু ইকুয়ালিটি এখানে এই বিষয়টা খাটবে না। রাইট টু ইকুয়ালিটি যে ওই রাষ্ট্রপতি, ওকে 10টা গাড়ি দেওয়া হয়েছে, ও ও ইসে কম, একটু কম, ওকে 10টা দেওয়া হয়নি কেন, সেটা বলতে পারবে না। ঠিক আছে। বা রাজ্যপালের ক্ষেত্রে এটা হবে। তো রাইট টু ইকুয়ালিটির মধ্যেও কিছু কিছু ইসে থাকে, যেমন সেই জন্য বলেছে আর্টিকেল 361-তে রাষ্ট্রপতি ও রাজ্যপালদের কিছু বিশেষ অধিকার বা সেই ইমিউনিটি ভোগ করে অনাক্রমতা। নিজেদের দায়িত্ব পালন তথা ক্ষমতা প্রদর্শনের জন্য রাষ্ট্রপতি বা রাজ্যপালগণ আদালতের কাছে জবাবদিহি করতে বাধ্য নন। লাইনটা মনে রাখবে, কি বলেছে, নিজেদের দায়িত্ব পালন তথা ক্ষমতা প্রদর্শনের জন্য রাষ্ট্রপতি বা রাজ্যপাল আদালতের কাছে জবাবদিহি করতে বাধ্য নন। হ্যাঁ, বলতে পারে, কিন্তু বলতেই হবে সেটার মানে নয়। রাষ্ট্রপতি কোনো একটা আইন করলো, বা কোনো ওর যে সাংবিধানিক ক্ষমতাগুলো দেওয়া আছে সেগুলো কোনো কিছু করলো, আদালত যে ওকে সুপ্রিম কোর্টে ওকে প্রশ্ন করবে, আর রাষ্ট্রপতি সে উত্তর দিতে বাধ্য সেটা নয়। রাষ্ট্রপতি চাইলে আমি উত্তর নাও দিতে পারি, ঠিক আছে, এরকম বলে দিতে পারে, যদিও এটা হয় না কোনো দিনও। ঠিক আছে। তো কার্যকাল চলাকালীন কোনো রাজ্যপাল বা রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ফৌজদারি কার্যাবলী শুরু করা বা আদালতের কার্যাবলী চালিয়ে যাওয়া যাবে না। মানে রাষ্ট্রপতি পদে আছে এবং রাজ্যপালের পদে আছে, ওর ব্যাপারে কোনো এফআইআর করে কেস চালানো যাবে না। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, করা যাবে, ওকে ডিসমিস যখন হবে, রাজ্যপালের ক্ষমতা যখন শেষ হয়ে যাবে, ওই যখন অবসরপ্রাপ্ত হয়ে যাবে বা ইমপিচ করার পরে, রাষ্ট্রপতি ইমপিচমেন্ট করার পরে তাকে করা যাবে। ঠিক আছে, তার আগে কিন্তু করা যাবে না। ও যেহেতু পদে আছে, যতদিন পর্যন্ত টার্ম হয়নি ততদিন পর্যন্ত ওর বিরুদ্ধে কোনো কেস চালানো যাবে না। পরবর্তী আছে, কার্যকাল চলাকালীন রাষ্ট্রপতি বা রাজ্যপালের গণের বিরুদ্ধে গ্রেপ্তারি কার্যকরও শুরু করা যাবে না। রাজ্যপাল রাষ্ট্রপতিকে অ্যারেস্টও করা যাবে না কার্যকাল চলমান করার পর, কোনো দিনও না, যাই হোক। ঠিক আছে, এটাও সংবিধানে বলা আছে। এছাড়া বলেছে 2 মাসের পূর্ব বিজ্ঞপ্তি ছাড়া তাদের বিরুদ্ধে আদালতে কোনোরূপ দেওয়ানি কার্যকলাপ শুরু করাও যাবে না। তো তাদের বিরুদ্ধে যদি কোনো রকম আইনে ইস্যু করা হয়, ট্রায়ালস করা হয় বা ইস্যু কার্যকলাপ করা শুরু করা হয়, তবে তাদের 2 মাসের আগে নোটিশ দিতে হবে, তারপরে শুরু করা যাবে। ঠিক আছে, এগুলো গেল রাইট টু ইকুয়ালিটি। ঠিক আছে, এই রাইট টু ইকুয়ালিটির মধ্যে এইসব এক্সেপশনও আছে, যে সবার ক্ষেত্রে সমান হবে না। তো নর্মাল মানুষকে কিন্তু ইস্যু করা যাবে, রেজিস্টও করা যাবে, সব কিছুই করা যাবে, রাষ্ট্রপতি রাজ্যপাল ওদের করা যাবে না। ঠিক আছে, এগুলো হলো রাইট টু ইকুয়ালিটি। তো এখানে রাইট টু ইকুয়ালিটি প্রশ্ন তোলা যাবে না যে আমি সংবিধানে রাইট টু ইকুয়ালিটি বলে দিয়েছে, তো তোমাদের ক্ষেত্রে আলাদা, আমাদের ক্ষেত্রে আলাদা কেন? ঠিক আছে, তো এক্সেপশন আছে। তো পরবর্তীতে আছে 15 নম্বর ধারা। 15 নম্বর ধারাটা কি? 15 নম্বরটার ধারাটা হলো প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ। ঠিক আছে, নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষ ভেদাভেদ নিষিদ্ধকরণ। 15 নম্বর ধারা বলা হয়েছে যে রাষ্ট্র, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান নির্বিশেষে যে কোনো রূপ ভেদাভেদ নিষিদ্ধ করবেন। কেবলমাত্র 3টি ক্ষেত্রে এর ব্যতিক্রম আছে। আচ্ছা, এরও ব্যতিক্রম আছে, 15 নম্বর যে ধারা আছে এটারও এক্সেপশন আছে। কিন্তু সব কিছুর একটা এক্সেপশন থাকে সব ধারায়। নারী ও শিশুদের জন্য রাষ্ট্র বিশেষ ব্যবস্থা করতে পারে। ঠিক আছে, নারী ও শিশুদের জন্য। এছাড়াও তপশিলি জাতি ও উপজাতিদের জন্য রাষ্ট্র বিশেষ ব্যবস্থা করতে পারে। এই জায়গায় এসে আছে। ঠিক আছে, যে ওই যে কোটা সিস্টেম যেটা আছে, যে এমনি তো বলা আছে প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ডস অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স, বার্থ। রিলিজিয়নের জন্য বা রেসে, কাস্টে এসে তুমি প্রহিবিশন ডিসক্রিমিনেশন করছো, ঠিক আছে, বলে দিয়েছো, তবে তাদের ইসে দিচ্ছ কেন, কাস্টে কোটা কেন দিচ্ছ? তো সেটাই এখানে এক্সেপশন দেওয়া আছে, যে তপশিলি জাতি মানে শিডিউল কাস্ট ও উপজাতি, শিডিউল ট্রাইব যারা আছে, তাদের জন্য রাষ্ট্র বিশেষ ব্যবস্থা করতে পারে। ওদের জন্য আবার এক্সেপশন দেওয়া আছে। আর আম্বেদকর ওইভাবেই বানাইছে জিনিসটা। ঠিক আছে, তো সামাজিক ও শিক্ষাগত দিক থেকে অনগ্রসর নাগরিকদের উন্নতির জন্য রাষ্ট্র বিশেষ সুযোগ সুবিধা প্রণয়ন করতে পারে। তার মানে ওই যারা আর্থিকগত পিছিয়ে গেছে, ওবিসি,
SC/ST যেটা বলছে তাদের জন্য রাষ্ট্র নিজের বিশেষ সুযোগ সুবিধা প্রদান করতে পারে। এটা আর্টিকেল 15-এর এক্সেপশন। ঠিক আছে, পলিটিটা এই জন্য ভালো করে জানতে হয়, পুরোটা পড়তে হয়। অনেকেই এসে বলে দেয় আগেই সব কিছু যে এই আর্টিকেলে এটা দেওয়া আছে, তাহলে এটা কেন হচ্ছে না, তো এগুলো এক্সেপশনও থাকে সবগুলো আর্টিকেল। পরবর্তী ধারা কি আছে, 16 নম্বর ধারা, আর্টিকেল 16। তো আর্টিকেল 16টি কি, ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট। ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট, সরকারি নিয়োগের ক্ষেত্রে সুযোগের সমতা, মানে সরকারি চাকরিতে সবাইকে সমান সুযোগ, সেমই জিনিস চলে আসছে। দেখি কি বলছে, রাষ্ট্রীয় অধীনে যে কোনো দপ্তরে নিয়োগে বা চাকরির ক্ষেত্রে সকলকে সমান সুযোগ দেওয়া হবে। সবাই পরীক্ষা দিতে পারবে, সবাই ইসে করতে পারবে, সুযোগ দেওয়া হবে। কোনো কোনো ক্ষেত্রে নিয়োগের জন্য পার্লামেন্ট বসবাসের স্থানকে একটি শর্ত হিসেবে রাখতে পারে। এছাড়াও অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণের ব্যবস্থা করতে পারে। ওটা বললাম না, সরকারি নিয়োগের ক্ষেত্রে সমতা তো বলে দিয়েছে, ইকুয়ালিটি তো বলে দিয়েছে, বাট আবার এটাও বলে দিয়েছে যে অনগ্রসর শ্রেণীদের জন্য সংরক্ষণও করতে পারে। ঠিক আছে, তো ব্যালেন্স করেছে, এদিকেও জানি না হয়, এদিকেও জানি খারাপ না হয়, দুই দিকেই, মানে SC/ST-দের কোটাও দিতে পারে। তো মন্ডল কমিশন যেটা ছিল, এই আর্টিকেল 16 নিয়ে ইস্যু হয়েছিল মন্ডল কমিশনে। তো ওটাই বলছে যে 1979 সালে BN মন্ডলের নেতৃত্বে একটি কমিশন গঠিত হয়, যার নাম হলো মন্ডল কমিশন। এই মন্ডল কমিশন কিসের জন্য নিয়োগ করা হয়েছিল, অনগ্রসর শ্রেণীর সামাজিক শিক্ষাগত অবস্থান খতিয়ে দেখার জন্য মোরারজি দেসাই সরকার কর্তৃক গঠিত হয়। 1978-এ মোরারজি দেসাই সরকার গঠিত হয়েছিল, ঠিক ছিল, জনতা পার্টির মোরারজি দেসাই সরকার গঠিত হয়েছিল, এবং উনি একটি মন্ডল কমিশন গঠন করেছিল যে অনগ্রসর শ্রেণীর সামাজিক আর শিক্ষাগত অবস্থান খতিয়ে দেখার জন্য। তো 1980 সালে এই কমিশন রিপোর্ট জমা দেয়। ঠিক আছে, 16 নম্বর ধারার 4 নম্বর ধারা অধীনে সুপারিশ সমূহ। কমিশন কি কি সুপারিশ বলে, কমিশন সুপারিশ করে যে 27% চাকুরি পদ অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষিত রাখা উচিত, যেটা এসেছিল মোরারজি দেসাই জনতা পার্টি তখন ছিল, জনতা পার্টি তখনই এটা করা হয়েছিল যে 27% চাকরি পদ অনগ্রসর শ্রেণীর জন্য, মানে OBC আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসের জন্য সংরক্ষিত রাখা উচিত। তখন থেকেই OBC এসে পড়েছে, SC/ST আগে ছিল, পরবর্তীতে এই OBC এসে পড়েছে। OBC শ্রেণীর মধ্যে যে উন্নত অগ্রসর ক্রিমি লয়ার, মানে এই জন্য একটা OBC A থাকে, একটা B থাকে। ঠিক আছে, OBCর মধ্যে যারা একটু উন্নত হচ্ছে, তাদের জন্য ক্রিমি লয়ার আছে অংশ রয়েছে, তাদের এই সংরক্ষণে উপভোক্তার মধ্যে থেকে বর্জন করা হোক। ঠিক আছে, আর অনগ্রসর নাগরিক শ্রেণীর সংজ্ঞা সংবিধানে দেওয়া হয়নি, সংবিধানে কিন্তু দেওয়া হয়নি কাকে অনগ্রসর শ্রেণী, কাকে সিরিয়াল কাস্ট এসব বলতে পারবে। ঠিক আছে, দেওয়া হয়নি। একটি সমগ্র জাতি কাস্ট, এটি পৃথক শ্রেণী ক্লাস তৈরি করতে পারে, এটি রাজ্যই তৈরি করতে পারে, পার্লামেন্টও তৈরি করতে পারে। ঠিক আছে, ওদের কাছে ক্ষমতা থাকে। তো 16-4 ধারায় বর্ণিত অনগ্রসরতার সংজ্ঞা শুধুমাত্র সামাজিক মাপকাঠিতে বিবেচ্য। 16-4 নম্বর ধারায় প্রদত্ত সংরক্ষণের মাত্রা কখনোই 50% অতিক্রম করবে না। এগুলো সবগুলো এই 1978 মন্ডল কমিশনের দ্বারাই ইস্যু করা হয়েছিল, যে যতই দাও 50%-এর উপরে যেটা থাকে কোটা থাকে 50%, ওর উপরে দেওয়া যাবে না। ঠিক আছে, অতিক্রম করা যাবে না। শুধুমাত্র প্রাথমিক আবেদনের ক্ষেত্রেই সংরক্ষণ কার্যকারী হবে, পদোন্নতির ক্ষেত্রে সংরক্ষণ প্রদান করা হবে না। দেখেছো, এটাও বলা হয়েছিল, বাট এটা নিয়েও কেস এসেছিল রিসেন্টলি, চাকরিতে সংরক্ষণ, যেটা আমি PTC 65-এ পড়িয়েছিলাম, আর PTC 65-এর ভিডিওতে আছে প্লে লিস্টে। ঠিক আছে, চাকরিতে সংরক্ষণ। তো এটাই বলেছিল যে মন্ডল কমিশনে, যে শুধুমাত্র আবেদন হতে প্রথমে যখন চাকরি জয়েন করবে তখনই কোটার সিস্টেম চলবে, কিন্তু একবার চাকরিতে জয়েন করার পরে প্রমোশন যেটা হয়, সেই প্রমোশনের ক্ষেত্রে এই যে কোটা সিস্টেম আছে সেটা প্রদান করা হবে না, তখন বলা হয়েছিল। এটা গেল আর্টিকেল 16। এরপর হচ্ছে আর্টিকেল 17। আর্টিকেল 17 কি আছে, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, মানে আনটাচেবিলিটি অ্যাবলিশন, অস্পৃশ্যতার বিরুদ্ধে অধিকার।
17 নম্বর ধারা। অস্পৃশ্যতাটা কি? যে কোনো রকম অস্পৃশ্যতাকে নিষিদ্ধ করা হয়েছে সংবিধানে। অস্পৃশ্যতার কোনো সংজ্ঞা দেওয়া হয়নি, আবার এটা সংজ্ঞাও দেওয়া হয়নি সংবিধানে, ঠিক আছে। তো অস্পৃশ্যতার পালনে অভিযুক্ত ব্যক্তি পার্লামেন্ট বা রাজ্য আইনসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। অস্পৃশ্যতার পালনে অভিযুক্ত ব্যক্তি মানে এমন কোনো ব্যক্তি যে এসে করে আনটাচেবিলিটি। অস্পৃশ্যতা, আনটাচেবিলিটি মানে এটা না যে তুমি টাচ করবা না, ওকে এসে করবা না, এটা না। আনটাচেবিলিটি মানে এটা যে ও নিচু জাতি সে, তো ওর সাথে আমি ওকে ওর সাথে কথা বলবো না, ওকে আমি এখানে ঢুকতে দেবো না, এই মন্দিরে এসে করতে দেবো না, এরকম ব্যাপারটা আনটাচেবিলিটির আগে অনেক চলতো, ঠিক আছে। তো এরা যারা এইসব জিনিস যারা পালন করবে তারা পার্লামেন্ট বা রাজ্য আইনসভায় নির্বাচন করতে পারবে না, ঠিক আছে, প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। আর এটাই হলো 17 নম্বর ধারা, ঠিক আছে। তো পরবর্তী আছে আর্টিকেল 18। আর্টিকেল 18-এ কী আছে? অ্যাবলিশন অফ টাইটেলস। টাইটেলস মানে অ্যাবলিশন অফ টাইটেলস। টাইটেলস মানে তোমাদের সারনেম টাইটেলস ওটা না। এই টাইটেলস মানে আগেকার দিনে দেওয়া হতো যেমন রাজা, তারপরে প্রিন্স, তারপরে বলা হতো মানে অনেক রকমের বেশি হতো আগেকার দিনে দেওয়া হতো, ঠিক আছে। তো বলেছে ওই টাইটেলসগুলো যেগুলো আছে ওগুলোকে রাখা যাবে না, তাহলে তোমাদের সমাজের মধ্যে কী হবে, উঁচু আর নিচু এরকম একটা ভেদাভেদ হয়ে যাবে। তো টাইটেলস নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু ডক্টর, লয়ার, এই ডক্টর জিনিসটা থাকে, এটা থাকে নামের আগে, কিন্তু কেউ এটা বলবে না নামের আগে এই রাজা হরিশ্চন্দ্র, ঠিক আছে, এরকম কোনো কিছু ইউজ করতে পারবে না। জমিদার বলেছে তাই যে এখানে খেতাব ব্যবহার করা নিষিদ্ধ হয়েছে। 4টি বিধান প্রভিশন প্রণীত হয়েছে। সামরিক বা শিক্ষাগত কৃতিত্ব ছাড়া, হ্যাঁ ওইটাই, সামরিক বা শিক্ষাগত কৃতিত্ব ছাড়া, হ্যাঁ তুমি ডক্টরি করে থাকো ডক্টর নাম হবে, অন্য কোনো ক্ষেত্রে রাষ্ট্র বা নাগরিক বা বিদেশিদের কোনো রকম খেতাব প্রদান করতে পারবে না। রাষ্ট্র, নাগরিক বা বিদেশিদের খেতাব প্রদান করতে পারবে না অন্য কোনো, ঠিক আছে। ভারতীয় নাগরিকদের বৈদেশিক রাষ্ট্রের খেতাব গ্রহণ থেকে বিরত রাখা হয়েছে। আর ভারতীয় নাগরিক সে বিদেশ থেকে এসে কোনো একটা খেতাব টাইটেল নিয়ে এসেছে সেটাও ধারণ করা যাবে না, ঠিক আছে। খালি শিক্ষাগত সামরিক বাদে অন্যগুলো পাবে না। রাষ্ট্রের অধীনে কোনো ট্রাস্ট বা কোনো লাভজনক পদে অসীন কোনো বিদেশি ব্যক্তি রাষ্ট্রপতির সম্মতি ছাড়া অন্য দেশ থেকে কোনো খেতাব গ্রহণ করতে পারবে না। আমাদের রাষ্ট্রের অধীনে কোনো বিদেশি ব্যক্তি হোক, যেই হোক, ঠিক আছে, সে আছে লাভজনক পদে আছে, সে অন্য রাষ্ট্রের থেকেও এরকম খেতাব গ্রহণ করতে পারবে না। রাষ্ট্রের অধীনে কোনো ট্রাস্ট বা লাভজনক পদে আসীন কোনো নাগরিক বা বিদেশি ব্যক্তি রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনো অন্য দেশে কোনো ভাতা বা পদ গ্রহণ করতে পারে না, ঠিক আছে। আমাদের রাষ্ট্রের অধীনে কোনো লাভজনক পদে আছে, সে অন্য কোনো দেশের থেকে কোনো ট্রাস্ট নিতে পারবে না, ভাতাও নিতে পারবে না রাষ্ট্রপতির সম্মতি ছাড়া, তার জন্য রাষ্ট্রপতির সম্মতি লাগবে। আরেকটা আছে 18 নম্বর ধারায় যে উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত অভিজাত খেতাব ব্যবহার নিষিদ্ধ করা হলেও পদ্মশ্রী, ভারতরত্ন ইত্যাদি সম্মান ব্যবহার করা নিষিদ্ধ করা হয়নি। যেমন উত্তরাধিকারী প্রাপ্ত ওগুলোই হয়, সে যেরকম সবাই মাধবপুর, সবাই সে রাজা থাকে না, অনেক কিছু বলতো আগেকার দিনে, আমার মনে আসছে না রাইট নাও, যেমন রাজা এসে বা প্রিন্স, এগুলো বলা যাবে না। কিন্তু অনেকে যারা পদ্মশ্রী বা ভারতরত্ন পুরস্কারটা পায় সেটা বলতে পারবে, যেমন পদ্মশ্রী অমিতাভ বচ্চন এরকম বলতে পারবে, ঠিক আছে। এগুলো গেল। তো ফ্রিডম, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ইকুয়ালিটির ধারা কত নম্বর থেকে কত নম্বর আছে? 14 নম্বর থেকে 18 নম্বর আছে, ঠিক আছে। তো আজকে আমি এটুকুতে ভিডিওটি এন্ড করছি, বেশি বড় করব না। তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করো, এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। পরবর্তীতে দেখতে থাকো, আরও ভালো ভালো ইনফরমেশন পাবে, ঠিক আছে। থ্যাংক ইউ গাইস, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।